স্যার পরীক্ষা দিতে পরে আমাদের ল্যাব রিভিশন ক্লাস আগে আমাদের স্টাডি রিলেটেড যত ম্যাটেরিয়াল আছে সব কভার করার যে সপ্তাহ আগে আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি রিভিশন দেওয়ার জন্য এই দিনটাকে রাখা হচ্ছে যে ওভারঅল আপনাদের যে কোন প্রবলেম সলিউশন তারপর সিলেবাস থেকে একবার দেখা যে আমরা আমাদের কি করছি স্যার আমাদের আসলে মিডটার্মের পর থেকে আমাদের এই জায়গায় টোটাল 11টা ক্লাস হয়েছে। হ্যাঁ, 11টা ক্লাসের মধ্যে আমরা ফেস টু ফেস ক্লাস হচ্ছে 9টা, আর এটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য রাখা ছিল, যেটা আমরা অনলাইনে প্রেজেন্টেশন দেখছি। আচ্ছা, তো এখন তো আজকে আমাদের এই শেষ ক্লাসটা মানে 12 নাম্বার ক্লাস, আজকে হচ্ছে সেপ্টেম্বর 12 তারিখ। এটা হচ্ছে আমরা শুরুতে সিরিজ ধরে রাখলাম যে রিভিশন। তো এখানে একটি পাস কোড মডুলেশন হচ্ছে আমাদের প্রথম টপিক, যেটা আমরা মিড টার্মের পর প্রথম স্টাডি করছি। তো পাস কোড মডুলেশন হচ্ছে অ্যাডভোকেট ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার একটা টেকনিক, এবং এই পাস কোড মডুলেশনের ক্ষেত্রে আমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে স্যাম্পলিং। হ্যাঁ, তারপর আছে হচ্ছে কোয়ান্টাইজেশন, এরপর আছে এনকোডিং। তো আমাদের এই পুরো প্রক্রিয়াটা, হ্যাঁ, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এবং এনকোডিং পুরো প্রক্রিয়াটা আসলে আমরা স্টাডি করছি স্টেপ বাই স্টেপ, এবং বিভিন্ন ডিটেইল ফিচার আসলে স্টাডি করার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই এই রিলেটেড, হ্যাঁ, যে স্যাম্পলিং কি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি, তারপর স্যাম্পলিং থিওরেম কি, তারপরে এলিয়াজিং কি, এলিয়াজিং বলতে কি বোঝায়, এলিয়াজিং অ্যাভয়েড করার টেকনিকগুলো কি কি, হ্যাঁ, তারপরে ন্যাকুইস্টের বেশি রাখার সুবিধাগুলো কি কি। তো বেসিক্যালি স্টুডেন্টদের একটা প্রশ্ন সবসময় আপনারা করে থাকেন যে আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন কেমন ভাবে আসবে। তো এখন কেমন ভাবে আসবে এটা তো আপনারা তো অলরেডি মিড টার্ম দিয়েছেন, ক্লাস টেস্ট দিয়েছেন। তো মিড ক্লাস টেস্ট দেওয়ার পর আপনাদের আসলে একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, এবং আপনারা আশা করি বুঝে গেছেন যে আমাদের থিওরিটিক্যাল প্রশ্নগুলো আসলে ওরকম তেমন কিছু নয়। যে আমরা যে টপিকগুলো পড়তেছি এই টপিকগুলোর উপর আপনার নলেজ রাখা লাগবে, এবং নলেজ দেখে আপনি আর কি লিখতে হবে, ঠিক আছে? তো এখন স্টুডেন্টরা আসলে এই টাইপের কোশ্চেন আসলে মার্ক কেন হারায়, এটার কারণ হচ্ছে যে স্টুডেন্টরা যখন লিখে তখন আসলে রিলেভেন্ট বিষয়টা ভালোভাবে উপস্থাপন করতে পারে না, মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা লেখে, বা ধরেন যে কিছু মানে কিছু হালকা পাতলা লাইন লেখে যেটা আসলে রিলেভেন্ট না, ঠিক আছে? ধরেন যে তার ইংলিশ লেখার স্কিল হলো ভালো না। তো বিষয়টা হচ্ছে যে আপনারা অবশ্যই যেহেতু অনেকের ইংলিশ লেখার স্কিল ভালো না, তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে যেটা মনে মনে চিন্তা করতেছে বা হয়তো বুঝতেছে যে এটা এটা মানে এটা হয়তো ব্যাখ্যা নিজের মনে মনে বুঝতেছে, কিন্তু নিজের ভাষায় হয়তো ঠিক মতো লিখতে পারে না, ঠিক আছে? তো ওইখানে আর কি মার্ক কমে যায়। তো আপনাদের জন্য সাজেশন থাকবে, দেখেন যে প্রশ্ন আসলে তেমন দেখেন যে জিনিসটা কি এক্সপ্লেইন করা, এক্সপ্লেইন স্যাম্পলিং বা স্যাম্পলিং কি, স্যাম্পলিং এর নাইট্রিস্টেট স্যাম্পলিং এর বেশি একটা সুবিধা কি কি, সুবিধাগুলো কি, না এগুলো আসলে ব্যাখ্যা করা বা বুঝিয়ে লেখা এটার বসে। তো আসলে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসলে যেটা আপনাদের সবসময় জিজ্ঞেস করে আসছেন সেমিস্টার জুড়ে, সবসময় বিভিন্ন মানুষজন জিজ্ঞেস করতেন ক্লাস টাইমে যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, যে আমরা যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টা সম্পর্কে আসলে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, জটিলতা। তো বিষয়টা হচ্ছে আপনারা আসলে জিনিসটা বুঝতে হবে, বুঝে অবশ্যই লিখবেন, ঠিক আছে? ধরেন যে যেটা বুঝবেন মেমোরাইজ করবেন না, মেমোরাইজ করবেন না, বুঝে নিজে লিখবেন, ঠিক আছে? মেমোরাইজ করলে আপনি খাতায় পেপার লিখতে পারবেন, এই জিনিসটা মেমোরাইজ করে আসলে ওইভাবে ইয়ে করতে পারবেন, প্রভাব করতে পারবেন না আপনার পরীক্ষার টাইমগুলোতে। যেটা করতে পারেন যে বুঝবেন, নিজে কয়েকবার রিড করবেন, ঠিক আছে? কয়েকবার রিড করবেন, পড়ে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমি তো ক্লাস লেকচার দিচ্ছি, কিন্তু সাথে সাথে অবশ্যই জিনিসটা আসলে বোঝার জন্য পড়া লাগে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে পড়া, ঠিক আছে? তারপর হচ্ছে এরপর শোনা লাগে, যেমন আমি ক্লাসে শুরু বলতেছি যেটা আপনি শুনতেছেন, যেটা আসলে বোঝার একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা পার্ট, এবং সাথে সাথে রিড মানে পড়া লাগে। তো পড়ার জন্য আপনাকে অবশ্যই
স্লাইডগুলো কন্টেন্টগুলো সেগুলো পড়তে হবে। আর আরো ভালো হবে যদি আপনারা বই রেফারেন্স ম্যাটেরিয়াল যেগুলো যদি এক্সপ্লোর করেন আরো ভালো হবে। তো অ্যাট লিস্ট যেগুলো স্লাইড দেওয়া হয়েছে যে লেকচার নোট অ্যাট লিস্ট ভালো করে রিডিং করবেন, ঠিক আছে? মানে একটা তো ক্লাস লেকচারটা একটা অংশ হয়ে গেছে, ওটা তো শেষ, ক্লাস লেকচারটা আমার তো দেয়া শেষ। আপনার দায়িত্ব হচ্ছে যে এই ম্যাটেরিয়ালগুলো প্রপারলি পড়ার আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হলো সেটা পরে আপনি নিজের ভাষায় অবশ্যই লিখবেন। স্টুডেন্টদের একটা এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে একটা বড় একটা ভুল হচ্ছে যে স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টদেরই লিখে প্র্যাকটিস করার অভ্যাস নেই। তো লিখে প্র্যাকটিস যখন আপনি করবেন না করে পরীক্ষা হলে আসলে আপনার ওই জিনিসটা যেটা মাথায় আছে আপনি চিন্তা করতেছেন যে আমি এটা বুঝি, আমি এটা লিখতে পারবো, অ্যাকচুয়ালি পারবেন না। কারণ পরীক্ষার সময়টা সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট একটা সময় দেওয়া হচ্ছে, একটা লিমিট আছে। এই লিমিটের সময়ের মধ্যে আপনি আসলে মানে বাক্য খুঁজে পাবেন, মানে লেখাটা অত বোঝানো হবে না, ঠিক আছে? তো এর চেয়ে ভালো হয় যে আপনি লিখে প্র্যাকটিস করে নেন, ঠিক আছে? মানে মুখস্থ করা যাবে না, যেটা বুঝে সেটা নিজে বুঝে একবার লিখে দেখেন যে লেখাটা প্রপার হচ্ছে কিনা, হ্যাঁ সুন্দর হচ্ছে কিনা, জিনিসটা লেখাটা আপনার যেটা আমাদের টেক্সট বুক, হ্যাঁ টেক্সট বুকে যেভাবে ব্যাখ্যা করা আছে বেসিক্যালি এখানে বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ বিভিন্ন মেইন কিওয়ার্ড আছে, যে এই কিওয়ার্ডগুলো বা মেইন ওয়ার্ডগুলো অবশ্যই থাকা দরকার, ঠিক আছে? বা টেকনিক্যাল টার্মগুলো বা ইঞ্জিনিয়ারিং টার্মগুলো বা সায়েন্টিফিক টার্মগুলো আসলে থাকা দরকার, হ্যাঁ যেগুলো না থাকলে আপনি আসলে বিষয়টাকে লিখছেন যে বা যেটা সঠিক সেটা আসলে ধরা হবে না, তাই না? তো এই সায়েন্টিফিক টার্ম বা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং টার্মগুলো বা রিলেভেন্ট টার্মগুলো যেগুলো কিওয়ার্ড মেইন ওয়ার্ড সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। তো লিখবেন থিওরিটিক্যাল প্রশ্নগুলোর জন্য প্রিপারেশনের জন্য এখানে জটিলতা কিছু নেই, যেটা পড়তেছে সেটা পড়ে নিজে একবার লিখবেন, তাহলে আপনি অ্যাট লিস্ট খাতার মধ্যে লিখতে পারবেন, কনফিডেন্টলি লিখতে পারবেন, নাট প্রোগ্রাম মতো লিখতে পারবেন। আচ্ছা, আর আমাদের আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে ম্যাথ তো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। স্টুডেন্টরা এই ম্যাথের ক্ষেত্রে কিছু স্টুডেন্ট, সবাই না, কিছু স্টুডেন্ট ভুল করে যেটা যে ম্যাথ মুখস্থ করেছে, হ্যাঁ ম্যাথ যারা মুখস্থ করার টেন্ডেন্সি আছে তাদেরকে বলবো ম্যাথ মুখস্থ করে হবে না, ঠিক আছে? কারণ ফিগার মুখস্থ করে হ্যাঁ আপনি আসলে একদম হলে কিছু করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে আপনি যদি এক্সপেক্ট করেন যে একদম সব ক্লাসে যা পড়াইছে একদম হুবহু কোশ্চেন চলে আসবে এমন সব না, ঠিক আছে? কারণ ক্লাসে তো আমরা তো ডিরেক্টলি যা পড়াইছি তা তো বুঝিয়ে পড়ানো হয়েছে, তাই না? এখন বুঝে সেটা এক্সিকিউট করতে হবে, হ্যাঁ তো অবশ্যই আপনাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার থাকতে হবে যে আসলে বিষয়টা কি, ঠিক আছে? তো পিসিএম এর ক্ষেত্রে আপনাদের কোনো কোশ্চেন আছে পিসিএম থেকে? আমাদের একটা কোনো সেট থাকে, একটা সেটের মধ্যে স্যার কোন এই টপিকগুলো মার্জ করে দিয়েছেন বা হচ্ছে এই টপিক থেকে একটা সেট আছে, এরকম ভাবে স্যার বললাম যে আপনি এটা বলতেছি, এটা বলবো আমি। আচ্ছা, তো ফার্স্টে আমি পিসিএম নিয়ে যাই। পিসিএম থেকে কোনো কোশ্চেন আছে? আমি নাকি আছে রিভিশন ক্লাস এই কোশ্চেন। আচ্ছা, তো পিসিএম থেকে আমি বাড়তি নোট শেয়ার করব। তো পিসিএম টপিকটা আমরা প্রায় 4 থেকে 5টা ক্লাস ধরে পড়াশোনা করছি এবং বিস্তারিত এটার উপর আপনারা ক্লাস টেস্টও দিচ্ছেন, কিন্তু আনফরচুনেটলি ক্লাস টেস্টের প্রিপারেশন হয়তো নিয়ে আসেনি আপনারা। যদি ক্লাস টেস্টে হয়তো প্রিপারেশন বেশিরভাগেরই স্টুডেন্টদেরই হয়তো বা ছিল না, ম্যাথ ধরা না, বিষয়টা হচ্ছে যে প্রিপারেশন আসলে একটু কম ছিল আমার যেটা মনে হলো, কারণ স্টুডেন্ট বেশিরভাগই আসলে দেখলাম যে মার্কসটা কম, কারণ হয়তো ওই দিন বা আগের পাশে কোনো পরীক্ষা ছিল অন্য যেটাতে আপনারা জোর দিচ্ছেন বেশি, ক্লাসের সিটে জোর দিচ্ছেন অনেক কম, ক্লাসের সিটে জোরটা কম ইম্পর্টেন্স গুরুত্ব দেওয়ার কারণে আপনাদের মার্কসটা কম আসতে পারে, হ্যাঁ? তো যাই হোক, আমি আসলে মার্কসটা রিলিজ করবো ক্লাস টেস্ট টু, তারপরে আপডেটেড মিড মার্কস বলতে যারা ইমপ্রুভমেন্ট আফটার ইমপ্রুভমেন্ট কি বলবো মেকআপের পর কি হলো ওগুলো সব একটা মার্কস আপলোড করে দেব স্যার। ক্লাস টেস্ট 1 এর টাও দিয়ে দিন স্যার, 1 এর টাও লিংকস, ক্লাস টেস্ট 1 এর টাও দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, দিই 1 এর দিয়ে দিয়েছে গুগল ক্লাসরুমে ক্লাস টেস্ট 1 আপলোড করি নাই, আমরা শুধু ক্লাস টেস্ট 1 খাতায় তো ক্লাসে দেখা হচ্ছে। স্যার স্যার ভুলে গেছি আজকে যে অ্যাসাইনমেন্ট আছে হ্যাঁ এটা স্যার আর 1 ঘন্টা 24 ঘন্টা ওকে, এটা আমি চিন্তা করব একটু ওয়েট করেন। আচ্ছা,
তো ফার্স্ট কি প্রথম যে বিষয়টা ওটা নিয়ে আমরা কথা বাড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তবে পিসিএম রিলেটেড ম্যাথ নিয়ে একটা কথা বলে রাখি যে স্টুডেন্টরা এই বিষয়টা একদমই রিয়েলাইজ করতে চায় না যে এই জিনিসটা মানে কি, ঠিক আছে? এই কথাটার মানে অনেক স্টুডেন্ট আসলে হয়তো বা রিয়েলাইজ করতে পারে না। পিসিএম অঙ্কের মধ্যে দুইটা পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে পিসিএম অঙ্কের দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট এটা সলভ করা। একটা হচ্ছে স্যাম্পলিং রেট কত বের করা, আর একটা হচ্ছে কোয়ান্টাইজেশন এরর থেকে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা বের করা, ঠিক আছে? তো এই দুটো জিনিস আপনি যদি কোশ্চেন থেকে যে তথ্যটা আছে সেই তথ্য থেকে যদি বের করে ফেলতে পারেন তাহলে আপনার অঙ্ক আসলে বাকিটুকু আপনি তো বুঝেন। যে এরপর যে ডেটা রেট বের করা, মিনিমাম ব্যান্ডউইথ বের করা, এগুলো তো আসলে করা যায়, ঠিক আছে? তো বেসিক্যালি এই দুইটা জিনিস যে আমাদের 33 1/3% হায়ার দ্যান দ্য নাইকুইস্ট রেট, আর এবং বলা আছে যে পিক অ্যামপ্লিটিউড 0.5%। দেখেন যে দুইটা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে স্যাম্পলিং রেট বের করা, হ্যাঁ, এখানে বলা আছে যে স্যাম্পলিং রেট এটা হচ্ছে বেশি, নাইকুইস্ট রেট হচ্ছে বেশি। তো দেখেন যে আমি এই উদাহরণতে একবার রিভিশন দেই যে নাইকুইস্ট স্যাম্পলিং রেট হচ্ছে এখানে দেখেন যে 6000। কেন 6000? এখানে আমাদের বলা আছে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 3000, তো নাইকুইস্ট রেট কত হবে? 3000 এর দ্বিগুণ 6000, ঠিক আছে? আর বলা আছে কি যে বলা আছে যে আমাদের স্যাম্পলিং রেট হচ্ছে এই 6000 সংখ্যাটা হচ্ছে বড়। কতটুকু বড়? বলা আছে যে 33 1/3% বড়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই 8000 সংখ্যাটা কিভাবে আসলো? 8000 সংখ্যাটা আসলে যে 6000 এর সাথে আমরা যোগ করছি, যে 6000 এর সাথে যোগ করছি 6000 গুণন এই সংখ্যাটা যোগ করেছি, ঠিক আছে? যার কারণে আপনার এটা আসছে, হ্যাঁ, 6000 এর 33 1/3 33 সমস্ত 1/3, ঠিক আছে? এটা আমরা এত পার্সেন্ট আমরা 6000 এর সাথে যোগ করছি, হ্যাঁ। তো এটার ফলে আমরা 8000। তো এইটা অনেকে যে এই জিনিসটা বলা আছে, অনেকে বিভিন্ন রকম এই অঙ্ক করে, ঠিক আছে? এই বিষয়টা অনেক স্টুডেন্ট ভুল ওয়েতে এটা ক্যালকুলেশন করে। ভুল ওয়েতে ক্যালকুলেশন করার ফলে কি হচ্ছে যে আসলে 6000 এর কম মান আসছে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়াল আসলে সেটা আসছে না, ঠিক আছে? মানে এই জিনিসটা বেশিরভাগ স্টুডেন্ট ভুলভাবে মিস ইন্টারপ্রেট করে, ঠিক আছে? যে 6000 এর সাথে যোগ হচ্ছে 6000 এর এত পার্সেন্ট, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে এটা সহজেই ক্যালকুলেট করা যায়। আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, এই দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে পার্সেন্ট, দেখেন 6000 যোগ 6000 গুণন 33 1/3। কমপ্লেক্স করে দিয়েছে। ঠিক আছে, এই দেখেন 6000 আপনারা কি এই বিষয়টা এভাবে সহজেই যে আমরা দেয়া তারপরে দেখেন আমাদের কি বিষয়টা ভুলভাবে ক্যালকুলেশন করেন 6000 প্লাস 6000 টাইমস 33 1/3%, ঠিক আছে? এভাবে লিখলে আপনারা সহজেই ক্যালকুলেট করতে পারবেন, হ্যাঁ। এটা একই জিনিস তো 6000 যোগ 6000 টাইমস গুণ যেটা ये अपने तो कॉम्प्लेक्स मोडे रखें আচ্ছা দেখো সায়েন্টিফিক ক্যালকুলেটর সেটা ইএস প্লাস হোক বা এমএস হোক এটা দিয়ে এই কাজটা করা যাবে, ঠিক আছে? আপনাদের এই যে এইভাবে ভগ্নাংশ ইনপুট দেওয়ার মতো এটা নিয়ে আসবে, ঠিক আছে?
এটা হচ্ছে একটা বিষয় যেটা স্টুডেন্ট কমনলি ভুল করে, কমন মিস্টেক, ঠিক আছে। দ্বিতীয় কমন মিস্টেক এই অঙ্কের ক্ষেত্রে কি করে, কোয়ান্টাইজেশন এরর থেকে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা বের করা, ঠিক আছে। স্টুডেন্টরা একটা বিষয় রিয়েলাইজ করতে চায় না যে এই জিনিসটার মানে কি, ঠিক আছে? এই কথাটার মানে কি এটা অনেকে রিয়েলাইজ করতে চায় না, হ্যাঁ। এখানে দেখেন যে ডেল্টা বাই 2 হচ্ছে কোয়ান্টাইজেশন এরর, ঠিক আছে। এখানে প্রশ্ন কি বলা আছে দেখেন, প্রশ্ন বলা আছে the maximum acceptable error in the sample amplitude। স্যার হ্যাঁ স্যার আমাদের বিকেলে ডিজিটাল এটা আলোচনা শেষ করে অল্প সময়, হ্যাঁ শেষ করে যাচ্ছে সাদা শুন দিয়ে আজকে আমাদের লেট ক্লাস নাই স্যার, তারপরে সবাই মিলে একসাথে কেনা হলো আমাদের এই ক্লাসটা এক করা হচ্ছে, মানে এক্সামের টাইমে এক্সেপ্ট করা হবে এই জন্য সবাই তো এগুলো ইকুইপমেন্ট দিতে পারে। মানে অনেক কতটা ক্লাসের মধ্যে শুনুন, আপনাদের কি লিখিত এক্সাম লেভেল পরীক্ষা? ল্যাব ফাইনাল পরীক্ষা, ল্যাব ফাইনাল পরীক্ষা তো আসলে ল্যাবে যা প্রশ্ন তার উপর পরীক্ষা, ঠিক আছে। আপনি প্রিপারেশন নিয়েও যে খুব একটা কাজ হতো না, বিষয় হচ্ছে আপনি ল্যাব যা করছেন, ল্যাবের আন্ডারস্ট্যান্ডিং যদি ক্লিয়ার থাকে তাহলে প্যারালাল থিওরি কোর্স করতেছেন, তাই না? সার্ভারের সিরিজ কোশ্চেন মানে সার্কুল হ্যাঁ। মানে ল্যাবের বেসিক্যালি যে ফাইনাল পরীক্ষাগুলো হয় সেটা আসলে থিওরি কোর্সের সাথে মিলালে হয় না, ঠিক আছে। আর ল্যাবের ফাইনাল পরীক্ষাগুলো হচ্ছে ল্যাব রিলেটেড পরীক্ষা হবে, ঠিক আছে। তো আপনার ল্যাবের আন্ডারস্ট্যান্ডিং আসলে যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু দরকার। আচ্ছা, তো দেখেন যে আমি আজকে কথা বাড়াচ্ছি না, তার বেশি দেখেন যে ডেল্টা বাই 2 হচ্ছে কোয়ান্টাইজেশন এরর, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। আর ডেল্টা বাই 2 তো ইকুয়াল টু কেন এমপি বাই এল লেখা হয়, ডেল্টা বাই 2 এটা হচ্ছে এরর ইকুয়াল টু হচ্ছে এমপি বাই এল। হ্যাঁ, এখানে এমপি মানে কি, এমপি মানে হচ্ছে পিক অ্যামপ্লিটিউড, এল হচ্ছে কি কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা, ঠিক আছে। এমপি হচ্ছে পিক অ্যামপ্লিটিউড, এল হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা। হ্যাঁ, এই জিনিসটা কি কোয়ান্টাইজেশন এরর, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন এরর, ঠিক আছে। তো দেখেন যে এটা হচ্ছে এরর, এরর ইকুয়াল টু হচ্ছে এমপি বাই এল, যেখানে এমপি হচ্ছে পিক অ্যামপ্লিটিউড, এল হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেলের সংখ্যা। এটা ইকুয়াল টু এই জিনিসটা কেন লেখা হয়েছে জানেন? কারণ দেখেন যে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে 0.5% অফ দা পিক অ্যামপ্লিটিউড, যে পিক অ্যামপ্লিটিউডের 0.5% হচ্ছে আমাদের সর্বোচ্চ গ্রহণযোগ্য এরর, ঠিক আছে। এর জন্য পিক অ্যামপ্লিটিউড এইটা 0.5%, 0.5 ওভার 100 টাইমস এমপি, ওকে। আচ্ছা, তো এই জন্য ওইখান থেকে আমরা এল বের করছি 200, কারণ কি আমরা উপরের পাশ থেকে এমপি কে কাটাকাটি করে দিতে পারি, আর এমপি কে কাটাকাটি করে দিলে আমরা ইনভার্স করে এল এর মান পাবো 200। হ্যাঁ, আচ্ছা, তো এই দুইটা জিনিস আপনি যদি মানে এই পিসিএম এর অঙ্কে এই দুইটা জিনিস যদি বের করতে পারেন, একটা হচ্ছে এল এর মান কত আর একটা হচ্ছে স্যাম্পলিং বের করো, তাহলে বাকি আশা করা যায় ঠিকমতো বের করতে পারবেন। আর আরেকটা বিষয় দেখি যে সিটি 3 তে এল এর মান লেখার ক্ষেত্রে অনেকে 2 এর পাওয়ারটা লিখতেছে না, ঠিক আছে। মানে 2 এর পাওয়ার না দেখে অন্য কোনো সংখ্যা লিখতেছে, ঠিক আছে। আর লিখতেছে যে এল অবশ্যই 2 এর পাওয়ার হবে, কিন্তু সংখ্যাটা ঠিক লিখতেছে না। হ্যাঁ, আপনারা এল 2 এর পাওয়ার কত সেটা ক্যালকুলেটর কেটে অবশ্যই কারেক্টটা বসাবেন, ঠিক আছে। যে 2 টু দি পাওয়ার 9 বা 2 টু দি পাওয়ার 10 কিংবা 2 টু দি পাওয়ার 8 যেটাই হোক না কেন সঠিক সংখ্যাটা বসাবেন। আর ওইটার কাছাকাছি কোনটা 2 এর পাওয়ার আছে তো সব সঠিক সংখ্যাটা অবশ্যই বসাবেন, যদি সমস্ত না থাকে। আচ্ছা, এই আচ্ছা আমি আর পিসিএম এর অঙ্কে আর যাচ্ছি না সামনে, আমরা এই পরে চলে যাই। আচ্ছা, তো দেখেন যে আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল এই বিষয়গুলো সবগুলো আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করা আছে। হ্যাঁ, যে আমরা অলরেডি পিসিএম নিয়ে দেখলাম, তো গুগল ক্লাসরুমে এগুলো সবকিছু আপলোড করা আছে। এখন এরপরে কি করা হচ্ছে, ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশনের স্লাইডে কিন্তু এই ডেল্টা মডুলেশন স্লাইড,
এটার মধ্যে কিন্তু দুটো টপিক আছে, একটা হচ্ছে ডেল্টা মডুলেশন আছে আর একটা হচ্ছে লাইন কোডিং। আমি সাইট ওপেন করি, ডেল্টা মডুলেশন। এখানে কিন্তু ডেল্টা মডুলেটর কিভাবে কাজ করে, তারপর হচ্ছে গ্রানুলার নয়েজ, হ্যাঁ তারপর এগুলো নিয়ে লেখা আছে, গ্লোবাল ডিসটরশন, তারপর হচ্ছে লাইন কোডিং, তারপর ডেল্টা মডুলেশনের ম্যাথ। ঠিক আছে, তো এটা ছোট স্লাইড 15 পেজের মাত্র। হ্যাঁ, তো এটা আসলে করতে বেশি সময় লাগবে না। তো এটা আমার অঙ্কগুলো কিন্তু ছোট ছোট, এই ফর্মুলাগুলো ইউজ করবেন আর অঙ্কটা করবেন। এই ম্যাথের ক্ষেত্রে যেটা আন্ডারস্ট্যান্ড করা জরুরি সেটা হচ্ছে যে এখানে আমাদের স্যাম্পলিং রেট কত হবে। এইখানেও একই কথা যে আপনাকে ওইখান থেকে পড়ে বুঝতে হবে যে ডিএম সিস্টেমের স্যাম্পলিং রেট কত। ঠিক আছে, ডিএম সিস্টেমের স্যাম্পলিং রেট কত। দেখেন যে এখানে ওমেগা এর মান কেন 10⁻³ ধরো, বলতে পারবেন? দেখেন যে এখানে বলা আছে যে ডিএম সিস্টেম ইজ ডিজাইনড টু অপারেট at 3 times the Nyquist rate for a signal with 3 kHz bandwidth। ঠিক আছে, ইন্টারভাল ব্যান্ডউইথের জন্য ডিজাইন করা। কোশ্চেন এ জিজ্ঞাসা করছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ এ 1 kHz ইনপুট সাইনুসয়েড ফর হুইচ দ্য ডেল্টা মডুলেটর ডাজ শো টু ফলো। 10⁻³ কেন লেখা হয়েছে? কারণ বলছে যে আমাদের যে ইনপুট সাইনুসয়েড সেটার ব্যান্ডউইথ হচ্ছে 1 kHz, তার কারণে এখানে 10⁻³ আসছে। তো এই যে এখানে 10⁻³ বসলো, তারপরে এখানে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে, এই দুটো বিষয় যদি না বুঝেন তাহলে আপনার এই অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এই দুটো পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন যে এই অঙ্কটা করার সময় স্যাম্পলিং রেট কি, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বসতে হবে, এই বিষয়গুলো অবশ্যই নজরে রাখতে হবে। আর এসএনআর বের করার সময় দুইটা এখানে কিন্তু দেখেন যে এসএনআর এর ইকুয়েশনটা কেমন, 3fs³ divided by 8 square fm square আর হচ্ছে fm, তাই না? এখানে এই যে ছোট হাতের m এটা কি লো পাস মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে লো পাস ফিল্টারের ব্যান্ডউইথ। হ্যাঁ, লো পাস ফিল্টার ব্যান্ডউইথ এটা সমান হতে পারে বড় হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই দেওয়া থাকে দুটো সমান হবে স্যার। যদি প্রশ্ন বলা থাকে সমান, তাহলে যদি আলাদা কিছু বলা থাকে যে আমার ব্যান্ডউইথ এত হবে সেটা দিতে হবে, বুঝছেন? তো এটা কিন্তু আপনার বেসিক্যালি এই যে দুটো আলাদা জিনিস। তো এই অঙ্কটা করার সময় অবশ্যই নজরে রাখবেন যে এসএনআর বের করার ক্ষেত্রে এই যে এফএম আর এই এফএম এর হ্যাঁ ঠিক মতো বসা। এটা যদি বলা হয় তার মধ্যে আমরা দুটো সমান ধরছি স্যার, বলা নাই বলে সমান হচ্ছে, কিন্তু বলা থাকে যেটা বলা থাকে তো ধরা যাবে না। আচ্ছা, আর লাইন কোডিং তো চিত্র আঁকা, লাইন কোডিং স্যার কিছু কি আসতে পারে স্যার? হ্যাঁ চিত্রগুলো আঁকা শিখলাম। আমাদের এই লেকচারে কোশ্চেন আসার সম্ভাবনা আছে স্যার। হ্যাঁ, আচ্ছা একটা বিষয় বলে দিই, আপনাদের যে কোনো বিষয় ফর एग्जांपल স্যাম্পলিং, এলিয়াজিং, তারপর হচ্ছে যে এইভাবে যে বিষয়গুলো শিখিয়েছি, ঠিক আছে, স্যাম্পলিং, এলিয়াজিং, তারপর হচ্ছে যে কোয়ান্টাইজেশন, তারপর হচ্ছে ডিএম সিস্টেমের কোয়ান্টাইজেশনের ডট ডায়াগ্রাম শিখাইছি, তারপরে গ্রানুলার নয়েজ, তারপর হচ্ছে গ্লোবাল ডিসটরশন, লাইন কোডিং, অবশ্যই চিত্র আঁকা শিখবেন। ঠিক আছে, হয় যে কোশ্চেনে আমরা উল্লেখ করা থাকবে যে উইথ एग्जांपल, এক্সপ্লেইন দিস উইথ एग्जांपल, যে এই বিষয়টা উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, সেই ক্ষেত্রে एग्जांपल হিসেবে অবশ্যই চিত্র দিতে হবে। ঠিক আছে, চিত্রের জন্য এই एग्जांपलটাই হচ্ছে চিত্র। ঠিক আছে, চিত্রকে ব্যাখ্যা করতে হবে। যে পিসিএম এ কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করছি, যে এলিয়াজিং কি, এলিয়াজিং অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে, রিকনস্ট্রাকশন ফিল্টার কি। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে চিত্র সহ ব্যাখ্যা করছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু উদাহরণ হ্যাঁ, এই কোশ্চেনগুলো পার্টস কত? মার্কস আপনাদের লিস্টের সময় কত থাকবে তার উপর ডিপেন্ড করে, যে প্রশ্নটা লিখতে কত সময় লাগতে পারে তার উপর ডিপেন্ড করে মার্কস। আচ্ছা, মানে আমাদের টোটাল হচ্ছে একটা 10 মার্কসের জন্য আধা ঘন্টা সময় অ্যালোকেট করা থাকে, তার মানে 1 মার্কসের জন্য কত 3 মিনিট সময়। ঠিক আছে, 2 মার্কসের জন্য 6 মিনিট, 3 মার্কসের জন্য 9 মিনিট। মানে আপনি প্রশ্নটা হাতে পাওয়ার পর অবশ্যই এই ক্যালকুলেশনটা করে নেবেন যে আমার হাতে এই কোশ্চেনগুলো আছে, আমি কোন প্রশ্নের পিছনে কত মিনিট সময় বরাদ্দ করব। ঠিক আছে,
তো আমি একটা এক্সাম স্ট্র্যাটেজি বা এক্সাম প্ল্যানিং নিয়ে কথা বলবো। আমি আগে স্লাইডগুলো শেষ করি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই কোশ্চেন থেকে এই স্লাইড থেকে কোনো কোশ্চেন আছে? কোশ্চেনটা হচ্ছে স্যার এই যে আমাদের লাইন কোডিং স্যার, লাইন কোডিং ঠিক আছে, কি ধরনের কোশ্চেন আছে? ডিজিটাল কোডটা থাকবে, ডিজিটাল কোডটা থাকবে, বলতে এই লাইন কোডিং এর চিত্র পার্টিকুলারলি বলা থাকবে, পার্টিকুলারলি বলা থাকবে, পার্টিকুলারলি বলা থাকবে। যেমন এখানে একটা বাইনারি সিকোয়েন্স দেয়া আছে, বা কোড দেয়া আছে, বলা থাকবে যে যেগুলো কোড, যেসব লাইন কোডিং এর কথা বলা হবে ওই সব লাইন কোডিং এর চিত্র আঁকা হবে। আমাদের বাইরে কোডটা থাকে এটা স্কেল করবে যে চিত্র আঁকা হবে। হ্যাঁ, এটা নিয়ম ফলো করে চিত্র আঁকা হবে। আচ্ছা, আমরা এরপরে দেখেন এরপরে কি পড়াইছি, ডিজিটাল মডুলেশন। আচ্ছা, ডিজিটাল ক্যানভাস মডুলেশন এই স্লাইডটা ওভার কিন্তু সবচেয়ে সহজ। হ্যাঁ, পুরো সিলেবাসের মধ্যে আমাদের এই জিনিসটা করতে সহজ। তবে এই জিনিসটা শেখার সময় আপনারা অবশ্যই এই যে এএসকে, এফএসকে, পিএসকে বা এমআরএ ডাটা ট্রান্সমিশন, হ্যাঁ, এগুলো তো কমন আছে এখানে। বাইনারি এএসকে, বাইনারি এফএসকে, বাইনারি পিএসকে, এগুলো অবশ্যই বাইনারি এফএসকে কি বা বাইনারি পিএসকে কি বা বাইনারি এগুলো অবশ্যই চিত্র সহ, মানে কেরিয়ার সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, মডুলেটেড সিগন্যাল, হ্যাঁ, এইরকম চিত্র সহ একে বুঝিয়ে লিখবেন অবশ্যই। হ্যাঁ, এটা অবশ্যই একে বুঝিয়ে লিখবেন। আচ্ছা, তো এখানে এই স্লাইডটা কম্পারেটিভলি ইজি। আমি বলবো এটা সিলেবাসের মধ্যে সবচেয়ে ইজি টপিক আমার মতে। হ্যাঁ, যে বাইনারি এসকে, বাইনারি এসকে বুঝাও সহজ, পড়াও সহজ। ডিজিটাল কেরিয়ার এটা যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো খুবই ইজি। এটার মধ্যে এটা ম্যাথগুলো ছোট ছোট ম্যাথ এবং এটাও সহজ ম্যাথ। একটু টেকনিক ফলো করলে আপনি কম্পিউটার কয়েক মিনিটে কোন কোন টপিক থেকে কোন কোন কেমন সেটা শুরু করে বলবেন। আচ্ছা, ঠিক আছে, বলতেছি। তবে এটা বলে কোনো লাভ নাই, কারণ আপনাদের সিলেবাস মিডের পর থেকে যা পড়ানো হয়েছে আসলে সবগুলো আপনাকে কাজ করতে হবে। এখানে আসলে অর নাই, অথবা নাই, মানে 5টা থেকে 4টা অ্যান্সার টোটাল ভিডিও ওইটা অর থাকবে, মানে প্রশ্নের ভিতরে অর আছে, কিন্তু মানে 5টা থেকে 4টা অঙ্ক করতে হবে এমনটা না, 4টাই অ্যান্সার করতে হবে। আমরা কেন জিজ্ঞেস করতেছি, তাহলে স্যার আমাদের প্রিপারেশন করতে সুবিধা হয়। মানে একটা সেট থেকে আমাদের এই স্লাইড আছে, স্লাইড আমি আচ্ছা, তো যাই হোক, এটা থেকে কোনো এই স্লাইড থেকে কোনো প্রশ্ন আছে ডিজিটাল ম্যাথ? আচ্ছা, এটা থেকে প্রশ্ন থেকে আমরা এগুলো ম্যাথ সলভ ক্লিয়ার করি। আচ্ছা, মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং। তো এখানে দেখেন এখানে বেসিক্যালি মাল্টিপ্লেক্সিং কি জিনিস সেটা নিয়ে বলছি, তাই না? আর হচ্ছে মাল্টিপ্লেক্সিং সাথে অঙ্ক আছে। এই স্লাইডটা বেসিক্যালি অনেকগুলো অঙ্ক আছে, হ্যাঁ। তো আপনারা এই স্লাইডের অঙ্কের উপর অবশ্যই জোর দিবেন, কারণ এখানে বেসিক্যালি মাল্টিপ্লেক্সিং কি অতটুকু বলা যায়, বেশি কিছু ডিসকাস করি না, হ্যাঁ। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি, অতটুকু মানে বেসিক কথাবার্তা বলা আছে, হ্যাঁ। এই যে কথাবার্তা বলি। সো আপনারা কি ধরেন যে এগুলো বেসিকটা জানলেই হবে, আর সাথে হচ্ছে ম্যাথ দেখবেন। এই স্লাইডে অবশ্যই ভালো করে ম্যাথগুলো শিখবেন। স্যার এই স্লাইডে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? স্যার লাস্ট পেজ মানে এই ম্যাথটা স্যার কিভাবে সলভ করব? এটা না স্যার ইম্পর্টেন্ট না এটা এখানে কি বলছে? এটা তো এক্সারসাইজ, ঠিক আছে। 6.34 shows the multiplexer union. Each output slot is only 10 bits long. C bits is taken from each input, one taken bit. What is the output stream? The bits arrived at the multiplexer as shown by the arrow. আচ্ছা, এখানে বলা আছে যে একটা মাল্টিপ্লেক্সার বলা আছে 6.34, প্রতিটা আউটপুট স্লট হচ্ছে 10 বিটের। এখানে 3 বিট প্রতিটা ইনপুট থেকে একটা ফ্রেমিং বিট, আউটপুট স্ট্রিম থেকে এটা আউটপুট স্ট্রিমটা আউটপুটে যাচ্ছে, এটা আউটপুট স্ট্রিমটা হচ্ছে 3 বিট করে নিয়ে আঁকতে হবে, ড্র করতে হবে। 3 বিট করে নিয়ে ড্র করতে বলছে, ইজি, ঠিক আছে। 3 বিট করে নিয়ে ড্র করা, এটা ডিফিকাল্ট না, এটা ইজি প্রবলেম। কারণ হচ্ছে বলছে যে একটা ফ্রেমে প্রতিটা ইনপুট থেকে 3 বিট করে আসবে আর একটা বিট থেকে ফ্রেমিং বিট। মানে স্যার ফ্রেমিং বিট হিসেবে যদি প্রথমে 0 বা 1 নেই, তারপর একটা মান করতে হবে। আর
আজকালি তাহলে স্যার আমার ফ্রেমওয়ার্ক স্যার মাস্টার স্যার ওই ওয়াল আছে স্যার একটা লাস্ট সেক্ষেত্রে ওটা বাকি গুলো তো সেই ক্ষেত্রে ফাঁকা থাকে টাকা থাকবে স্যার ওই যে স্যার ওই যে কত একটা যেন প্রোগ্রাম স্যার সিনক্রোনাস সিনক্রোনাস এটা বলা আছে সিনক্রোনাস মিডিয়াম তাহলে স্যার তিনটা করে নিব যেটা টাকা থাকবে সেটা টাকা থাকবে আর আমি হিসেবে জাস্ট একটা এক্সট্রা বিল আছে এবং একটা বড় অঙ্ক নেই তো আপনারা কি এই স্লাইড থেকে অঙ্কগুলো শিখবেন অবশ্যই। আচ্ছা এখানে কোন প্রশ্ন আছে কারো জেনারেল আর ফাইনালি আছে মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা মাল্টিপল অ্যাক্সেস থেকে আমরা এই স্লাইডে দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস আর একটা হচ্ছে স্প্রেডিং। হ্যাঁ মানে স্প্রেডটা ডুপ্লেক্সিং। তো মাল্টিপল অ্যাক্সেস টেকনিকগুলো কিন্তু একটু সমৃদ্ধ ফর্ম আছে, যেটার সাথে আপনারা অবশ্যই প্রকার শিখবেন, অ্যাপ্লিকেশনগুলো শিখবেন যে মাল্টিপল অ্যাক্সেসগুলোর অ্যাপ্লিকেশনগুলো কি কি। হ্যাঁ স্প্রেডিং এর সাথে আপনারা এই জিনিসটা দুইটা ভিন্ন টপিক আছে। স্প্রেডিংটা আসলে মানে স্পেকট্রাম এটা আসলে ইউজ করা হয় সিডিএম এতে, এবং সাথে হচ্ছে ডুপ্লেক্সিং হচ্ছে কমিউনিকেশনে ব্যবহার করা একটা কমন একটা মেথড। আমাদের সবাই যখন এই ফোনে কথা বলছি তখন ডুপ্লেক্সিং টেকনিকটা কাজে লাগতেছে। তো আমাদের আসলে এখানে এই স্লাইড থেকে পুরোটাই থিওরি এবং আপনাদেরকে মাল্টিপল অ্যাক্সেস নিয়ে পড়তে হবে। আর সাথে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস এবং দুইটা পার্ট করতে পারেন, একটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস আর একটা হচ্ছে স্প্রেড স্পেকট্রাম। ঠিক আছে স্যার এটা স্যার যে হাফ ওয়ে ডুপ্লেক্সিং এটা কোনটা হাফ স্যার ডুপ্লেক্সিং এটা হাফ ওয়ে ডুপ্লেক্সিং আট বুঝতে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স সেইটা বলতে স্যার উদাহরণ এই বেশি আছে তো আপনি বলতে স্যার আর এটা হচ্ছে বেসিক্যালি একটাই লাইন থাকে, একজন কমিউনিকেট করতে পারলে আর অফ থাকলে যখন সেন্টার মানে অ্যাকশন মানে আপনি একজন কথা বলেন তখন আপনি কথা বলবেন তাকে অফ থাকতে হবে, যখন ও কথা বলবে আপনাকে অফ থাকতে হবে। তাহলে স্যার এটা মানে আমি যখন কথা বলবো দুজন কথা বলতে পারবো একজন শুনতে পারবো এরকম না জাস্টলি আর একটা রিমুভ করতে হবে যে আমার হচ্ছে একটা একজন কথা বলতে পারে বাকি সব বন্ধ করে না যখন মোবাইলে কথা বলে মোবাইলে সাইলেন্ট কথা বলা যায়, একই সাথে কথা বলা যায়, একই সাথে কথা বলা শোনা যায়। তারপরে স্যার বেশিরভাগ একটা সাইডে এবং একটা সাইডে আমাদের পুরো মধ্যে দুজন কথা বলি তাই যেমন একজনের কথা শুনতে পারি না আমরা কিন্তু একই সাথে দুইজন কথা বলতে পারি, একই সাথে একাধিক জন কথা বলতে পারি। ফর এক্সাম্পল যদি আমি স্যার আপনার সাথে আমার কাছে হয় সেইটা স্যার আমি সেট করতে হবে যে আপনি অফ থাকবেন সুইচ করে আমার সুবিধা ছিল কথা বলা তার কথা শোনা। আচ্ছা তো যাই হোক আমাদের এই হচ্ছে মোটামুটি সিলেবাস। তো দেখেন যে আমাদের এক্সাম প্ল্যানিং নিয়ে বলি, এখানে আমাদের যে কন্টেন্ট গুলো আছে ঠিক আছে, এটা হচ্ছে পিসিএম। হ্যাঁ তারপর আছে ডেল্টা মডুলেশন প্লাস হচ্ছে লাইন কোডিং, তারপরে আছে কি আপনার ডিজিটাল মডুলেশন, তারপরে আছে কি আপনার মাল্টিপ্লেক্সিং,
আচ্ছা, এর মধ্যে আপনার পিসিএম থেকে 10 কিংবা 11 মতো, এখান থেকে আপনার 10 অথবা 11 মতো, ঠিক আছে। রিজার্ভ বাইপাস মডুলেশন, আচ্ছা এর ধরেন যে আপনাদের পুরো 20 মার্কস 40 মার্কস তাই না, থেকে 40 মার্কসের মধ্যে 20 বা 22 পিসিএম ডেল্টা মডুলেশন লাইন কোডিং থেকে, এবং বাকি যে 20 মার্কস সেই 20 মার্কসের মধ্যে আসলে মিক্স কাপ থাকে তিনটা টপিক থেকে, ঠিক আছে। একটু আলাদা সেট না, পিসিএম থেকে ডেল্টা মডুলেশন আলাদা আলাদা সেট যে এমনটা না, মিক্স থাকতে পারে, ঠিক আছে, মানে মিক্সচার থাকতে পারে, মানে বিষয়টা হচ্ছে যে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা যে 40 মার্কসের যে কোশ্চেন, ঠিক আছে, সেই 40 মার্কসের কোশ্চেনে আপনার মানে আপনাকে যত সিলেবাসের যত কন্টেন্ট আছে, ঠিক আছে, প্রতিটা কন্টেন্ট থেকে আসলে মানে যেগুলো অথবা নাই যে আপনি যেগুলো একটা কন্টেন্ট বাদ দিয়ে আসতে পারছেন, ঠিক আছে, এমন কোনো স্কোপ নেই। হ্যাঁ, প্রতিটা কন্টেন্ট পড়া লাগছে, মানে আমাদের এমন যদি শুরু থাকতে 5টা থেকে 4টা অ্যানসার করতে হবে, সেক্ষেত্রে 5 নাম্বার সেট যেটা আমরা দিই সেটা হয়তো আপনি স্কিপ করে আসতে পারেন, কিন্তু এখানে কিন্তু 5 নাম্বার সেট মানে অথবা স্কিপ করে আসা জরুরি, মানে অথবা গুলো এমন ভাবে কোশ্চেনের ভিতরে হয়তো অথবা দেয়া থাকবে, মানে যে আমার 2 এর এ তে অথবা দেয়া আছে যে একটা এইটা অথবা এটা অ্যানসার করো, ওইটা অল্টারনেটিভ অবশ্যই ওটা অ্যানসার করতে হবে। আর বাকি সব ধরেন যে 2 এর এ তে অথবা দিই, কিন্তু 2 এর বি তে অথবা নাই, 2 এর বি যেটা দেয়া আছে ওটা অ্যানসার করা ম্যান্ডেটরি, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা আর কি হচ্ছে যে এই যে অথবা দেয়া আছে, অথবা গুলো কিন্তু আপনার সিমিলার কোশ্চেন দেয়া থাকে, একই টাইপের প্রশ্ন দেয়া থাকে, ঠিক আছে। তো একই টাইপের প্রশ্ন দেওয়ার ফলে কি হচ্ছে যে আপনার ঘুরে ফিরে দাঁড়াচ্ছে এই প্রশ্ন যে আপনাকে আসলে পুরোটা সিলেবাস পড়ে আসতে হবে। হ্যাঁ, বেসিক্যালি হ্যাঁ এখানে আমাদের এই যে আমাদের যখন ওপি সিস্টেম ছিল না, ওপি সিস্টেম আসার আগে আসলে আপনার আউট অফ 5 4 আউট অফ 5 অ্যানসার করা সিস্টেম ছিল, কিন্তু আউটকাম বেসড এডুকেশন যেটা আসলে স্টুডেন্টদেরকে আসলে পুরো সিলেবাসের উপর নলেজ গ্যাদার করার জন্য জোর দেওয়া হয়, ওই এই সিস্টেমটাতে আমাদের 4 আউট অফ 4 অ্যানসার করা মানে পুরো স্টুডেন্টদের আসলে পুরো সিলেবাস তো দরকার থাকে। স্যার একটা জিনিস কাজে লাগে স্যার, এই সিস্টেমে স্যার 10 থেকে 11 মার্কেট একটু কোশ্চেন করে মিডের মধ্যে যে কথাটা একই সত্য, মিডের সাথে মিল রেখে যে মিডের যেমন ম্যাথের পার্সেন্টেজ ছিল বেশি, কম ছিল হ্যাঁ মিড আসলে মিডে ম্যাথ পার্সেন্টেজ অবশ্যই বেশি ছিল, বলে স্টুডেন্ট সহজ ছিল তো, হ্যাঁ বলে দিতে যে এই ভাবতে এই ম্যাটার বলে স্টুডেন্ট আমরা সবথেকে না তো বেস্ট একটা ফলো আর এবার বলে দাও এবার ওইটা কিন্তু টপিক পিসিএম কিন্তু ম্যাথ থিওরি দুটোই আছে, ডেটা মডেলের মধ্যে ম্যাথ থিওরি। আচ্ছা সেটা কি স্যার একটা থিওরি একটা ম্যাথ এমন থাকবে, হ্যাঁ একটা সেটে স্যার থিওরি ম্যাথ আছে, থিওরিতে ম্যাথ থাকে, ঠিক আছে। মানে ম্যাথ এবং থিওরি মানে আমাদের মিডের সময় আমরা ধরেন যে অ্যাঙ্গেল মডুলেশন থেকে বলছিলাম যে আপনাদের থিওরি পড়া দরকার নেই, কিন্তু এবার এইবার মানে ফাইনালের ক্ষেত্রে এইটা একটা টপিক নাই যে আপনি কি করেন বলেন বলা দরকার নেই, এই টাইপের টপিক নাই আসলে। তো যার কারণে আমরা আসলে আপনাদের ওই সিলেবাসটা যেটা পড়ানো হয়েছে হ্যাঁ পুরোটা খুব ভালো করে ধারণা রাখতে হবে। আর একটা বিষয় বলে দিই যে এটা কিন্তু একটা সতর্কবাণী যে অবশ্যই সিলেবাসের যে অংশটা আপনি বাদ দিবেন ওইটা আপনাকে আসলে মানে ওই মার্কটা আসলে লিখতে কষ্ট হবে। তো এটা আপনার জন্য সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হবে আপনার প্রিপারেশন যতটুকু আছে তার চেয়ে আপনি যত বেশি অ্যাড করেন, ঠিক আছে, মানে আপনি ম্যাক্সিমাইজ করেন প্রিপারেশন, মানে আপনার এই সিলেবাসের উপর আপনার পুরো বিষয়টার উপর গোটা সিলেবাসের উপর যত দখল থাকে আপনার লিখতে যত সহজ হবে। হ্যাঁ, স্টুডেন্টরা আসলে এই বিষয়টা আসলে চিন্তা করে যে আমি শুধুমাত্র পাস মার্ক তুলতে পারলে আমার যথেষ্ট, আমি 20 তুলতে পারলে যথেষ্ট, কিন্তু আপনি তো জানেন যে 20 আসলে কতটুকু পড়লে হবে, 20 কতটুকু পড়লে হবে এটা এক্সাক্ট শিওর জানেন না, ঠিক আছে। তো এখন যেটা কি করা যায় আর 10 পার্সেন্ট একটু বলে দিন না শোনেন, আপনি যদি 10 টার্গেট করেন আপনি 5 এ গিয়ে ঠেকবেন, ঠিক আছে, আপনি 20 টার্গেট করে 10 এ গিয়ে ঠেকবেন, 10 টার্গেট করে পারবেন না।
আপনি যে টার্গেট করবেন তার চেয়ে সেটাতে পৌঁছাতে বা না পারলেও নিয়ম হচ্ছে যে এগুলো টার্গেট সেট করার সময় বড় টার্গেট সেট করা। আপনি যদি বড় টার্গেট সেট করবেন, বড় টার্গেট রিচ করতে না পারলে কাছাকাছি থাকবে। ধরেন কেউ যদি চাই যে আমি 90 তুলবো, ঠিক আছে, সে 90 না তুললো 80 বা 75 বা খারাপ হলে 70 দিয়ে থাকে, হ্যাঁ। কিন্তু কেউ যদি টার্গেট করে 50 তুলবো, সেক্ষেত্রে দেখা যাবে সে 40-45 পাচ্ছে, হ্যাঁ। আর খারাপ হলে সে ফেল করে দিতে পারে। তো বিষয়টা হচ্ছে যে টার্গেট নেওয়ার সময় অবশ্যই বেশিটা মার্কস টার্গেট করবে। আচ্ছা, এখন দেখেন যে আপনাদের হাতে কিন্তু 45 মার্ক অলরেডি, হ্যাঁ, যে সিকে এবং মিড মিলিয়ে অলরেডি 45 কিন্তু আপনাদের হাত থেকে, মানে এটা কিন্তু অলরেডি সেমিস্টারের আমরা মাঝখানে আমরা করে ফেলছি, ঠিক আছে। এখন আপনার হাতে হচ্ছে এই 45% যা টুলসেন সেটা আপনার জন্য আসলে আপনার গ্রেড করার জন্য হেল্প করবে। সেমিস্টার বেসিক পড়াশোনার ক্ষেত্রে আপনার এই সিকি এবং মিড এই দুটোতে আসলে মার্ক তুলে রাখলে আপনাদের জন্য যে কোনো কোর্সের জন্য মার্ক মানে গ্রেড ভালো তোলাটা ইজি হবে। কারণ দেখেন যে আমাদের গ্রেডিং সিস্টেমটা কেমন, হ্যাঁ, আপনারা গ্রেডিং সিস্টেমে তো জানেন যে আপনাদের A প্লাস হচ্ছে কত, 4, এটা হচ্ছে গ্রেড পয়েন্ট হচ্ছে 4, আর মার্কস হচ্ছে কত, 80, তাই না? 80 প্লাস, তাহলে A কততে, A হচ্ছে 3.75, এটা হচ্ছে গ্রেড পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে 75 এর উপরে। তারপর আছে A মাইনাস 3.5, হচ্ছে 70 এর উপরে। B প্লাস আচ্ছা, তো আমি এই বিষয়টা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কি আপনাদের যে টার্গেট সিজিপিএ, কারো টার্গেট হচ্ছে 3 রাখা, কারো টার্গেট হচ্ছে 3.5 রাখা, কারো টার্গেট 3.8 রাখা, হ্যাঁ, কারো টার্গেট 3.9 রাখা। কেউ এক্সেপশনালি 4 আউট অফ 4 পায়, ঠিক আছে। সেটা সিজিপিএ 4 আউট অফ 4 পাওয়াটা আসলে এটা আমি বলবো এক্সেপশনাল, কারণ 4 বছর ধরে প্রতিটা সেমিস্টারে প্রতিটা কোর্সে 4 আউট অফ 4 পেলে সে হচ্ছে সিজিপিএ 4, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সেপশনাল কেস, হ্যাঁ। কিন্তু এখানে দেখেন বেসিক্যালি আপনার যে টার্গেট সিজিপিএ, বিষয়টা হচ্ছে আমি আসলে আপনাদের যেহেতু আপনাদের হাতে এখন কথা বলে না, যেটা আমি বললাম মানে আপনাদের হাতে যে 45 মার্কস আছে, হ্যাঁ, যদিও এই সেমিস্টারটা শেষ, কিন্তু আপকামিং সেমিস্টারগুলোতে আপনারা আসলে কিভাবে ভালো করতে পারেন সেটা আসলে স্টার্ট করবেন। দেখেন যে আপনাদের টার্গেট যেটা, হ্যাঁ, যে ধরেন যে আপনার টার্গেট 3.5 অ্যাবভ রাখা বা আপনার টার্গেট 3.75 অ্যাবভ রাখা। তো দেখেন যে আপনার যে টার্গেট সিজিপিএ, আপনি সেই টার্গেট সিজিপিএ এর সাথে অবশ্যই তার মার্ক রিলেট করবেন। স্যার এখানে আমাকে একটা কথা বলতে হবে, এই ভালো করার ক্ষেত্রে স্যার আমাদের এই 4 মাসের সেমিস্টারে টিচাররা তো দেখা করে, কারণ হচ্ছে স্যার এই যে একটা দিনই 5টা পরীক্ষা স্যার এখন এই ধরে বলে আপনাকে মানতেই হবে, টিচাররা দেখা করে চাইলে প্রথমে থেকে টিচাররা কিছুটা হয়তো প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলো দিয়ে দেয়। এটা আপনি এই ইউনিভার্সিটিতে ফেস করেন, পৃথিবীর যে ইউনিভার্সিটি, আচ্ছা স্যার এরকম করতে আসলে 5টা পরীক্ষা আমি একটু করে বলা করব স্যার। পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে গেলেও যে এমন হয়ে গেল স্যার পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে একদিনে 5টা পরীক্ষা আছে? টিচারদের মধ্যে তো আসলে আমার তো ফাইন করা আছে, এবারে বাকি 5টা প্রসিডিউর বাকি 5 জনের শিডিউলটা মধ্যে নিজেদের সময় বিদ্যালয়ে নিয়ে অনেক কিছু মিটারে নেওয়া হয়, বাকি ধরেন যে আজকে বাকি জায়গাটা সেটা শেষের প্রেসার ক্রিয়েট করবে। লাস্টে প্রেসার থাকবে না, নরমাল, এটা খুব স্বাভাবিক বিষয়। লাস্টে 2 দিন যে প্রেসার যাবে, লাস্টে পরীক্ষা সহ অবশ্যই প্রেসার যাবে, এটা নরমাল, এটা অ্যাক্সেস করে আপনি আগে থেকে ওই প্ল্যান করে রাখতে হবে। আচ্ছা, তো যেটাকে ফাইনালি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে টার্গেট রেঞ্জ, এই টার্গেট স্কোরটা ধরে আপনি অবশ্যই মিডে 45 এবং মিড এবং সিটি যে 45 ওটাতে মার্ক যত বেশি তুলে রাখা যায়,
হ্যাঁ ওই 45% যদি আপনি মার্কস যদি তুলে রাখতে পারেন, যে 45 এর মধ্যে আপনি 35 এর উপরে 38 এর উপরে তুলে রাখতে পারেন, তাহলে আপনার বাকি কাজটা 40 এর মধ্যে কাজটা আপনার সোজা হয়ে যাবে, ঠিক আছে? কারণ আউট অফ 40 তে ভালো করার চেয়ে আউট অফ 45 এ মানে ধরেন যে আউট অফ 45 টা আবার দুই ভাগে ভাগ করা, মিড সিটি আর সিটির মধ্যে আবার তিনটা পার্ট আছে, হ্যাঁ যে তিনটা সিটি নেওয়া হচ্ছে। তো বেসিক্যালি ওই 45 এ ভালো করা কিন্তু এই 40 এ ভালো করার চেয়ে সহজ সহজ তো অবশ্যই, কারণ ওইটা অনেক সময় ধরে হচ্ছে, হ্যাঁ 45 মাস অনেক সময় ধরে হচ্ছে, আপনি সময় পাচ্ছেন রিকভার করার সুযোগ আছে, হ্যাঁ আবার ছোট সিলেবাসের মধ্যে হচ্ছে, কিন্তু 40 মাস কিন্তু অনেক বড় সিলেবাসের মধ্যে হচ্ছে, এবং আপনি দেখেন যে 40 মাসের জন্য সময় হচ্ছে মাত্র 2 ঘন্টা, হ্যাঁ যেখানে 45 মাসের জন্য সময় হচ্ছে 3 মাস, 40 মাসের জন্য সময় হচ্ছে 2 ঘন্টা মাসটা তোলার জন্য। সো আপকামিং সেমিস্টারে আপনি অবশ্যই আগে শুরুতে টার্গেট সিজিপিএ বা টার্গেট জিপিএ সেট করেন, সেট করে ওই জিপিএ রাখার জন্য কতটুকু মার্কস আসলে রাখতে হবে সিটি মিডে হিসাব করে আগে থেকে সেমিস্টার শুরু থেকে আপনি ওইভাবে প্ল্যানিং করে যাবেন। আচ্ছা লাস্টের টপিকটা থেকে তো বেসিক ম্যাথ নাই, এটা ম্যাথ আছে, এটা ম্যাথ আছে, এইটাতে তো ম্যাথ থাকবে, এটাতে তো ম্যাথ থাকবে, দুটো থেকে ম্যাথ থাকে, ম্যাথ থাকে তিনও থাকবে। আপনি যে আমাদের এই এত কোর্সটা নিলেন স্যার, একটু বুঝার হিসেবে স্যার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের নাম্বারটা একটু ভালো করে দিয়ে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন তো এটা তো মানে এটা তো সাবমিট করার উপর বা আপনি কত কোয়ালিটি মেইনটেইন করতে হবে ওটার উপর তো হবে, এটা হাতে তো তাই হইলো স্যার। স্যার বলতে আপনি একটু ডিজাইনটা ফলো করে দিলে নাম্বারটা একটু ভালো করে দিয়ে দিন। আপনাকে যেখানে ভালো রেজাল্ট ধরেন যেখানে 40 তে ভালো রেজাল্ট করবে তা বেসিক্যালি ভালো শুরুটা ভালো কন্টেন্ট মিডে যে ভালো ফাইনাল যে ভালো সে অটোমেটিক অ্যাসাইনমেন্টও ভালো প্রেজেন্টেশনও ভালো, এগুলো তো রিলেটেড, ঠিক আছে? বিষয় হচ্ছে যে এগুলো এই মার্কসগুলো কিন্তু সিটিতে দেখবে যে যার ভালো তার সবগুলো কম্পোনেন্টই আছে ভালো মার্কস আছে, ঠিক আছে? যার খারাপ সবগুলোতে খারাপ না আসলেও কোনটাতে ভালো কোনটাতে খারাপ, যে এভারেজ এরকম মানে ভালো খারাপের নিচা থাকে, এভারেজের ক্ষেত্রে ভালো খারাপ নিচা থাকে, আবার ভালোর ক্ষেত্রে সবই ভালো, হ্যাঁ খারাপের ক্ষেত্রে সবগুলোতে কম কম করে পাচ্ছে। আমাদের এই ক্লাসে মানে আমরা যে প্রেজেন্টিং স্যার এই কয়টা স্যার মানে মিস দিলে যে 5 এ 5 পাবো মানে প্রেজেন্টিং না স্যার ওইটা আমাদের আগে আগে যেটা ফলো করতে সেটা 90% পাস, 90% 90% ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে পাস। এখন এখন সফটওয়্যারের ক্যালকুলেশন করি স্যার সফটওয়্যার ক্যালকুলেশন করে আপনাদের নাম্বার দিয়ে দিই, নাম্বার স্যার প্রেজেন্টেশন মার্ক কি সব দিয়ে দিবেন, প্রেজেন্টেশন মার্ক কি কাউন্ট করছে ওটাই প্রেজেন্টেশন মার্কস তো যখন ইয়া করতে একসাথে একটু দিয়ে দিই কি অনলাইন এ মার্ক দিতে হবে আসলে পয়েন্ট দিয়ে রাখুন রিলিজ হয়েছে স্যার সব দিয়ে দিই সর্বনিম্ন কত স্যার না প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট মার্কস রিলিজ করব, ঠিক আছে? প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স এগুলো মার্কস রিলিজ করব, রিলিজ করব বলতে ক্লাস টেস্ট আর মিডের স্যার রেঞ্জ দিয়ে দেন, এই হচ্ছে ধরেন অ্যাসাইনমেন্ট বা হচ্ছে প্রেজেন্টেশন এগুলোর মধ্যে রেঞ্জ কি রকম, যেমন 3 থেকে 4 5 আর 2 2 হচ্ছে যদি বাজে সিগন্যাল দিয়ে থাকে 2 বা এটা 3 অর 5 ঠিক আছে স্যার হ্যাঁ 3 আর অ্যাটেন্ডেন্স 3 বা 4 5 3 4 5 না বাসে তো করে দিই বাকি তো ফাইনাল একটা রিমার্কস থেকে আসলে শেষ করবো, সেটা হচ্ছে যে আপনাদের কুজিলন ব্যাচটাকে আসলে ফার্স্ট আমি আসলে দিনে যত দিন ক্লাস নিচ্ছি অনেকগুলো সেমিস্টার হয়ে গেছে, অনেকগুলো বছর হয়ে গেছে, তো কুজিলন ব্যাচ ডে ব্যাচ দেখলাম আসলে আপনাদের বিভিন্ন বিষয় আসলে আগ্রহ বেশি বা ধরেন যে নিজেদের আগ্রহে পড়াশোনা জানার আগ্রহটা হবে, ঠিক আছে? তো আপনারা আসলে বিষয়টা যে ধরে রাখেন, ঠিক আছে? কারণ হচ্ছে যে এই মানে আপনারা যখন যে জানার আগ্রহ থাকবে তখন আপনার আসলে গ্রোথ হবে, ঠিক আছে? মানে আসলে গ্রোথ বলতে মানে ক্যারিয়ারটাকে উপরের দিকে উঠানো বা লেভেল আপ করা, ঠিক আছে? মানে দেখবেন যে যারা আসলে উপরের দিকে উঠে
তাদের আসলে জানার পরিধিটা বড়, ঠিক আছে? খুব শর্টকাট ওয়েতে ফলো করে হয়তো উপরে উঠতে পারে, সেগুলো এক্সেপশনাল কেস। হ্যাঁ, আপনারা যাদেরকে শর্টকাট ফলো করে আসলে বড় হতে দেখেন, হ্যাঁ, সেগুলো হাতে গোনা। হ্যাঁ, হয়তো তাদেরকে শর্টকাটে বা অল্প সময় বড় হতে দেখে অথবা অনেকে চিন্তা করে যে সেই পাশে আমি হয়তো পারবো, ঠিক আছে? কিন্তু মানে শর্টকাট পাথ ফলো করা এই টাইপের মানুষ কিন্তু সংখ্যা কম। কিন্তু জেনুইনলি যারা ভালো করে তারা একটু ভালো করার কারণ আছে, তারা আসলে তাদের দখল আছে, নলেজ আছে, নলেজ ডেপথ আছে। আচ্ছা, তো এখন নলেজের ডেপথ কিন্তু শুধুমাত্র বইয়ের যে নলেজ তা না, ঠিক আছে? ধরেন যে আপনি কমিউনিকেশন থিওরি কোর্সটা করলেন, কিন্তু এই কমিউনিকেশন থিওরি কোর্সের যে নলেজ, এই নলেজ এবার কিন্তু আপনি ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স করতেছেন, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোর্স করতেছেন, সাথে হচ্ছে কি এগুলো ল্যাবগুলো করতেছেন, কিন্তু এই নলেজ কিন্তু আসলে ধরেন যে শুধু পুঁথিগত বিদ্যা, ঠিক আছে? তো এই জিনিসটা তো লাগবে, এটা হচ্ছে এসেনশিয়াল। ধরেন যে আপনার ফাইবার কোড ফেস করতে গেলে এগুলো নলেজ লাগবে, বেসিক নলেজ লাগবে, কিন্তু একই সাথে আরো বেশ কিছু অ্যাট্রিবিউট যেটা আপনার গুণাবলী লাগবে, যেটা আপনার ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য দরকার। আচ্ছা, তো এর মধ্যে আছে আপনার এই কোর্সটা আমাদের যে সামনে যে কোর্সগুলো আছে এই কোর্সে সামনে কোর্সগুলো কিন্তু থাকতে পারে বা লাগবে না এটা নলেজ। হ্যাঁ, নলেজ কিভাবে কাজে লাগবে দেখেন যে আমাদের এই যে কোর্সটা, হ্যাঁ, এটা একটা দেখেন যে আমাদের যেগুলো পড়াশোনা করতেছি, ঠিক আছে? আমি যে বিষয়গুলো বলতেছি সেটা আমরা আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্টে কথাবার্তা কম হয়, তো আজকে যেহেতু সময় আছে আমি এই বিষয়গুলো বলি। তো দেখেন যে আপনার যখন নাকি এই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করবেন, হ্যাঁ, এই ব্যাচেলর ডিগ্রিটা পাবেন, তো ব্যাচেলর ডিগ্রি পাওয়ার পর মানে এটা শেষ করে কমপ্লিট করবে আরো সময় আছে কতটুকু, আর প্রায় 1 বছরের বেশি সময় আছে, তাই না? আর 16 মাসের মতো বাকি আছে, 1 বছর 4 মাসের মতো বাকি আছে। তো এর মধ্যে দেখেন যে বেশ কিছু বিষয় আপনাদের এখন থেকে আসলে প্রিপারেশন নেওয়া দরকার। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্টস না শেষ মুহূর্তে, তখন আমাদের আরেক ব্যাচমেট তো বলছিল যে সিভি প্রিপেয়ার করা শেখা দরকার। আমি চিন্তা করলাম যে এখনো পাস করি না, আমি সিভি প্রিপেয়ার করা কেন আসলে জরুরি হবে। তো আমরা পরে বিষয়টা রিয়েলাইজ করি যে সিভি প্রিপেয়ার করার চিন্তা থাকলে বা ধরেন যে বিষয়টি জানা থাকে, তাহলে আমার জন্য আসলে পরবর্তীতে আসলে জব সার্চিং বা ধরেন যে কোথায় ড্রপ করবো সেটা ইজি হয়ে যায়। তো এখানে আসলে আপনাদের এই পাস করার পরে তিনটা বেসিক রাস্তায় ভাগ করা যায়। তো হচ্ছে গিয়ে সরকারি চাকরি, একটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং জব, আর একটা হচ্ছে গিয়ে আপনার প্রাইভেট জব। মানে সরকারি চাকরির মধ্যে আপনার ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং ভাগ করা যায়, আবার প্রাইভেট চাকরির মধ্যে আপনার ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং ভাগ করা যায়, এবং আরেকটা হচ্ছে আপনার দেশের বাইরে হায়ার স্টাডিজ করতে যাওয়া, মানে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাওয়া এবং সেখানে আর কি উচ্চশিক্ষা গ্রহণ শেষে কোনো একটা চাকরি বা ফার্দার কোনো রিসার্চ অ্যাক্টিভিটিতে লেগে পড়া। তো এই যে তিনটা সেক্টর আছে, গভর্নমেন্ট জব, একটা প্রাইভেট, আর একটা হচ্ছে হায়ার স্টাডি। নন ইঞ্জিনিয়ারিং তো দেখেন বিসিএস এর মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে, ক্যাডার আছে, ঠিক আছে? তো দেখেন যে তো যেটা কি বলতে যাচ্ছে, যেহেতু আপনাদের এখনো 16 মাস সময় আছে, হ্যাঁ, এখনো হাতে আছে 16 মাস, ঠিক আছে? তো এখনই আপনাকে ওই চাকরি নিয়ে যে চিন্তা করতে হবে এমনটা না, বাট কি ম্যাটেরিয়াল আছে ওগুলো শেয়ার এখনই কালেক্ট করার করতে থাকেন, বা আপনি কি প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এই তিনটা যে বেসিক যে ওয়ে আছে আপনাদের ফার্দার এক্সপ্লোর করার জন্য, আপনার কোনটা আসলে আগ্রহের জায়গা, এটা আসলে এই ডিসিশনটা যে আপনি কোন সেক্টরে যাবেন, ডিসিশনটা ডিপেন্ড করবে আপনার আগ্রহ এবং আপনার ফ্যামিলি ডিসিশন, ঠিক আছে? যে আপনার আসলে ফ্যামিলি ডিমান্ড কি বা আপনার আসলে আগ্রহ কোথায় ক্যারিয়ার গ্রোথ করার, হ্যাঁ, সেই আগ্রহ থেকে আসলে এই তিনটা সেক্টর থেকে একটা সেক্টর আপনাকে অত বেছে নিতে হবে। অথবা আছে বিজনেস করা আছে, কেউ নিজস্ব প্রতিষ্ঠান খুলে নিজস্ব বিজনেস ডেভেলপ করে, হ্যাঁ, এটা ভিন্ন। তো দেখেন যে ট্রেডিশনাল ওয়েতে গেলে এই তিনটা সেক্টর আছে, আর কনভেনশনাল ওয়ে বাইরে গেলে বিজনেস করা, নিজের প্রতিষ্ঠান করা, ঠিক আছে? তো বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানই করলেন যে, কিন্তু ওটা সাকসেসফুল হওয়ার জন্য ধরেন যে আপনাকে আগের থেকে মানে এখানে আমাদের যখন নাকি যদি আপনারা যদি একটা ইউনিভার্সিটি হলে যদি থাকতেন,
যেখানে আসলে আপনার বন্ধুরা বা এখানে যে ব্যাচমেটরা একসাথে বিভিন্ন বিষয় শেয়ার করার একটা কমন স্পেস থাকতো, সেখানে আসলে এই এন্টারপ্রেনারশিপের করার একটা ভালো একটা ভাব হয়ে থাকে। কিন্তু যেহেতু এখন এটাতে কোনো ফ্যাসিলিটিস নাই, কিন্তু তারপরও এন্টারপ্রেনারশিপ বা নিজস্ব উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বেসিক্যালি এখানে যে বিষয়টা কাজ করতে হয় যে আপনাকে প্রবলেম সলভ করতে হয়, তাই না? তো তো যাই হোক, তো ওইটা নন কনভেনশনাল বা কোনো অল্প সংখ্যক মানুষ ওটা ফলো করে যে নিজস্ব উদ্যোগে কিছু করা, কিন্তু কনভেনশনালি মানুষ এই তিনটা রাস্তার একটা রাস্তা বেছে নেয়। তো যেটাকে বলবো যেহেতু 16 মাসের মতো সময় বাকি আছে, আপনার যেটা আগ্রহের জায়গা সেই আগ্রহের জায়গাটা অনুযায়ী ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করেন। আপনার কি আর ফিউচার প্ল্যান আছে নাকি স্যার? আমার ফিউচার প্ল্যান তো সবারই থাকে, তো আমারও চিন্তা ভাবনা আছে কি করব। তো শেয়ার করুন স্যার। হ্যাঁ, আচ্ছা, হায়ার স্টাডি স্যার। এখানে অবশ্যই যেহেতু টিচিং প্রফেশনে আছে, অবশ্যই এটা তো হায়ার স্টাডি কিংবা ফার্দার ডিগ্রি অর্জন লাগবে, ঠিক আছে? দেশের বাইরে বা দেশের ভিতরে যাই হোক ফার্দার ডিগ্রি অর্জন করা বা হায়ার স্টাডিতে এনরোল করা বা রিসার্চ অ্যাক্টিভিটি থাকা, ঠিক আছে? তো এটা আসলে দরকার। বা টিচিং প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আপনার এটা আমাদের জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে? যে আমাদের অবশ্যই হায়ার ডিগ্রি বা রিসার্চ অ্যাক্টিভিটিতে লেগে থাকতে হবে। তো দেখেন যে আপনাদের জন্য যেহেতু আপনাদের আগ্রহ আছে, এটা খুব আমি অ্যাপ্রিশিয়েট করি যে শেখার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, তো এই বিষয়টা আসলে ধরে রাখেন আর আপনাদের আসলে ভিশনটাকে বড় করেন। এখানে একটা বিষয় দেখি যে যারা এখানে গ্রাজুয়েট হয়েছে তারা আসলে ভিশনটা বেশ ছোট, যে দেখুন একটা গেলে খুশি হয়ে যায়, ঠিক আছে? ভিশনটাকে একটু ওয়াইড করেন, মানে চিন্তা ভাবনাটাকে ওয়াইড করেন, ঠিক আছে? যে বড় চিন্তা ভাবনা করা, বড় পজিশনে যাওয়া, বড় ডেস্টিনেশন গোল করা, ঠিক আছে? চিন্তা ভাবনাটাকে একটু ব্রড করে, তাহলে আপনি দেখবেন যে বেসিক্যালি মানে গ্রিন ইউনিভার্সিটি থেকে মানে যখন আপনি গ্রাজুয়েট হবেন, আপনি যখন একটা ভালো পজিশনে যাবেন, সেটা আসলে বেনিফিট দিকে আপনাকে কেন, যে ধরেন যে গ্রিনের ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু বাড়ার দরকার আছে, তাই না? তো গ্রিনের ব্র্যান্ডগুলো বাড়ার জন্য কিন্তু আপনাদেরকে আসলে বেসিক্যালি কাজ করতে হবে, তাই না? তো গ্রিনের ব্র্যান্ডগুলো বাড়ার কারণ হচ্ছে আপনারা গ্রিনের প্রোডাক্ট মানে গ্রিন থেকে বের হওয়ার পর আপনারাই হচ্ছে গ্রিনের প্রোডাক্ট আউটপুট। তো এখন এই গ্রিন থেকে বের হওয়া প্রোডাক্ট বাজারে কেমন চলছে সেটা বিভিন্ন গ্রিনের মার্কেট, যেগুলো প্রোডাক্টের মার্কেটগুলো ডিপেন্ড করলে গ্রিন তো হবে না, হ্যাঁ গ্রিন তো হবে না এটা। গ্রিন অবশ্যই হবে, আসলে হবে না স্যার। গ্রিন ইউনিভার্সিটি আপনি অনেক এটা নিয়ে অবশ্যই ভাবে। দেখেন যে আমাদের লাইব্রেরি কিন্তু যথেষ্টই রিচ, ঠিক আছে? আমি লাইব্রেরিতে যখন যাই তখন দেখি যে বইগুলো স্টুডেন্ট নাই বা বইগুলো কোনদিন ভরেও নাই, আমাদের কোন টেক্সট বুকগুলো আছে, স্টুডেন্ট বই পড়ে না। তো বই না পড়লে কিন্তু আপনি শিখবেন না, ঠিক আছে? হয় যে আমাদের যে ক্লাসে যেগুলো পড়ি, হ্যাঁ ওগুলো পরীক্ষার জন্য যথেষ্ট, কিন্তু লং টার্মে সার্ভাইভ করার জন্য বই পড়তে হবে, ঠিক আছে? তো স্টুডেন্ট বই পড়া, তো একটা রিকোয়েস্ট থাকে যে আপনারা বই পড়ার অভ্যাস তৈরি করেন। হ্যাঁ, যে টেক্সট বুকগুলো আছে, টেক্সট বুকগুলো হলো বই পড়ার অভ্যাস তৈরি করেন। লং টার্মে সার্ভাইভ করার জন্য আপনাদের বই পড়ার অভ্যাস দরকার। কারণ দেখেন যে সময় পাওয়া যায় না স্যার, 3 মাসে বই পড়ার টাইম পাওয়া যায় না। মাসে বই পড়ার সময় পাওয়া যায় না, কিন্তু সময় বের করা দরকার। কারণ স্লাইড, আমার স্লাইড তো আমি যা পড়াচ্ছি সেটা পরীক্ষার জন্য লাগে, কিন্তু এই কোর্সের সিলেবাস তো শুধু এতটুকু স্লাইড গুলো, কোর্সে আরো অনেক কিছু আপনি এক্সপ্লোর করতে পারেন। চাইলেও স্যার পড়া যায় না, যেমন স্যার এক একটা প্রজেক্ট স্যার আমরা যেগুলো দেখছি স্যার এই আগে স্যার এরকম ছিল না, এখন স্যার প্রজেক্ট বলবো এখন স্যার দিয়ে স্যার দেখি অবস্থা একটা প্রজেক্ট স্যার একদম স্যার ক্লাসিক করে আমাদের যে সিস্টেম হচ্ছে ক্লাস সিস্টেম রয়েছে স্যার স্যার করে আসবে এই যে স্যার পাঁচটা মানে এরকম সিস্টেম আছে ক্লাস স্যার আমাদের দুই তিনটে এর পাঁচটা না এই সময়গুলো স্যার ইউটিলাইজ করতে হবে। আর অ্যাডজাস্ট করতে পারতেছি না, অনেক ব্যস্ততা, অনেক প্রেসার, এটার জন্য এই বিষয়টাকে মানে ভেঙে দেওয়ার জন্য একটা মানে উইক ওয়াইজ একটা আমি এটা পার্সোনালি আমার ইউনিভার্সিটি লাইফে এটা ফলো করতাম, ঠিক আছে? একদম ধরেন যে সেমিস্টারের সপ্তাহ থেকে একদম শেষ সপ্তাহ পর্যন্ত আমাদের টোটাল 16 সপ্তাহ, আপনাদের জন্য 12 সপ্তাহ, আমাদের ছিল 16 সপ্তাহ, যেহেতু 22 সেমিস্টার সিস্টেম 16 সপ্তাহ ক্লাস হতো। আমি উইক 1 থেকে উইক 16 পর্যন্ত যে অ্যাক্টিভিটি গুলো আছে, ধরেন যে 16 নম্বর সপ্তাহে কি কি অ্যাক্টিভিটি হবে সেটা ধরেন যে 16 16 উইকের যে উইকেন্ড
উইকেন্ডে বসে মানে সাপ্তাহিক ছুটির দিনে বসে, হ্যাঁ, আমি লিখে ফেলতাম যে আমার আসলে নেক্সট উইক কি কি আছে, ঠিক আছে, এবং কবে কোন ডেটে আছে, যে সানডেতে কি আছে, মানডেতে কি আছে, টুয়েসডেতে কি আছে, হ্যাঁ, ডেট অনুযায়ী লিখে রাখতাম খাতায়। আপনার খাতায় লিখে রাখা, আপনার হাতে একটা ডায়েরি মেইনটেইন করা, এরকম উইক ওয়াইজ প্ল্যানিং এর আমি এক একটা পৃষ্ঠার মধ্যে এক একটা সপ্তাহের জন্য এবং 16টা পৃষ্ঠায় 16টা উইকের প্ল্যানিং করতাম, ঠিক আছে। তো এই টাইপের প্ল্যানিং হবে কি আপনার এই যে একটা যে একটা অদ্ভুত একটা অবস্থা যে কোনটা করে কোনটা করবো একটা অবস্থা, তো আপনাকে এই টাইপের লিখে রাখা আসলে আপনাকে হেল্প করবে যে আপনার কোনটা আগে কোনটা পরে মেইনটেইন করতে, এবং আরেকটা প্রায়োরিটি সেট করে দেবেন, ঠিক আছে, প্রায়োরিটি অনুযায়ী কাজ করা, আর হচ্ছে প্রায়োরিটি এবং ইম্পর্টেন্স। আপনার কবে স্কুল আছে স্যার? আমার যে কলেজ থেকে মানে আইসিটি তিনটা। স্যার আপনার কাছে একটা টিপ আছে, আমাদের সেই টেকনিকগুলো কি করেছে আমাদের থেকে সর্বোচ্চ গেলে স্যার ঠিকঠাক মতো দিয়ে স্যার আমরা কাজগুলো শেষ করে দিয়েছি। এক্সেপশন তো হয়ে গেছে আমাদের স্যার বাইসাইকেল স্যার নতুন আমাদের সিস্টেম স্যার ক্লাসে সেটা বলা হয়। আচ্ছা আইসিটি ওইটা যে নিউজ করলেন ওটা যদি পসিবল হয় সেক্ষেত্রে আমরা তখন থেকে যাই। তো দেখেন যে প্রায়োরিটি এবং ইম্পর্টেন্স এর উপর ভিত্তি করে, ঠিক আছে, প্রায়োরিটি এবং ইম্পর্টেন্স, ঠিক আছে, আপনাদের কাজটা কোন কাজটা আপনি আগে করবেন কোন কাজটা পরে করবেন, ঠিক আছে, এটার জন্য এইভাবে আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে, কোনটা বেশি গুরুত্ব, কোনটা প্রায়োরিটি বেশি, কোনটা কম গুরুত্ব, কোনটা প্রায়োরিটি কম, কোনটা মাঝামাঝি, কোনটা আগে করবে কোনটা পরে করবে। তো বেসিক্যালি এরকম উইক ওয়াইজ প্ল্যানিং এবং সাথে এরকম একে যে আপনি চিন্তা করবেন এমনটা না, মনে মনে চিন্তা করতেছেন, ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে আপনার জন্য কাজগুলো অনেক ইজি করে দিবে। তো যাই হোক, তো আপনারা কি নেক্সট সেমিস্টারে যেহেতু এই সেমিস্টার শেষ, এখন চাকরি যে 40 মার্কসের শেষ আছে, এটা বলতে পারেন যে আপনার ওই যে টিকিউরিতে লাস্টে 4 উপরের মতো, ঠিক আছে, এখন আসলে আপনাকে ইয়া করতে হবে, ঠিক আছে, মানে সবকিছু দেখতে হবে, আর আসলে আপনার যত আছে যাই থাকুক না কেন এটা আসলে যত ম্যাক্সিমাইজ আপনাকে গ্রেডটাকে ম্যাক্সিমাইজ করার জন্য এই ইংলিশ লগ ওভারের মতো অ্যাসাইনমেন্ট এই সেশন দেখছি।